স্বাগতম সবাইকে বিদ্যাপীঠে। আজকে আমরা করব ক্লাস নবম এবং দশম শ্রেণীর গতি অধ্যায় নিয়ে। তো গতি অধ্যায়ে আমরা আজকে ফার্স্টে স্থিতি ও গতি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে স্থিতি ও গতি। স্থিতি ও গতি এই বিষয়টা খুবই সুন্দর। স্থিতি হলো সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বা পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় সেই বস্তুকে আমরা স্থির বস্তু বা স্থিতিশীল বস্তু বলি, এবং অবস্থানের এই অপরিবর্তিত থাকাকে আমরা বলি স্থিতি। যেমন এটা যদি সঙ্গে আমরা লিখি, নোট করে রাখতে পারো, সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না ঘটলে তাকে স্থিতিশীল বস্তু বা স্থির বস্তু বলে। সাপোজ মনে করো আমার কাছে এই বইটার উপরে কলমটা আছে, তো সময় যেতেছে 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড, বা আমি তোমাদের সাথে কথা বলতেছি, কিন্তু কলমটা স্থির আছে। এই বইটাকে মনে করো একটা টেবিলের মতন, কলমটা স্থির আছে, এখানে কলমটা স্থির আছে, কোনো নড়াচড়া করছে না। তো সময় যেতেছে কিন্তু কলমটার কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না। তো এই জিনিসটা হলো স্থিতি। তো অবস্থানে যেহেতু পরিবর্তন হচ্ছে না, তা আমরা বলতে পারি স্থিতি। আর এই যে বস্তুটা যে পরিবর্তন হচ্ছে না, একে বলা হয় স্থির বস্তু। মানে কলমটা আমার স্থির বস্তু এবং ওর যে অবস্থা অপরিবর্তিত ঘটনাটাকে বলতেছি আমরা স্থিতি। তো অবস্থানের অপরিবর্তিত থাকাকে স্থিতি বলি। এ হলো আমার স্থির বস্তু এবং স্থিতি বিষয়টা, খুবই সহজ। একইভাবে গতি কি? সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে কি হইব? সেটা কি আমার গতিশীল বস্তু হবে। সেটা কি আমার গতিশীল বস্তু তাকে কি বলা হয়? গতিশীল বস্তু বলে। এবং গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াকে অবস্থানের পরিবর্তন হওয়াকে বলি আমরা কি? গতি। অবস্থানের পরিবর্তন হওয়াকে বলতেছি আমরা গতি। সাপোজ মনে করো কি আগের মতন এই বইটা মানে টেবিলটার উপরে মনে করো আমার কলমটা আছে। এখন এই কলমটা কি করতেছি? আমরা নড়াচড়া করতেছি। মনে করো এই যে কলমটা এইখান থেকে এদিকে যাচ্ছে, মানে কি সময়ের সাথে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে। এই যে দিকে যাচ্ছে। বা বোর্ডের মধ্যে কলমটা আছে, কলমটা এই চলছে। তো এই যে সময়ের সাথে আর অবস্থানের পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা হলো আমার গতি। বা এই বস্তুটাকে তখন আমরা কি বলবো? গতিশীল বস্তু বলবো। তো গতি এবং স্থিতি জিনিসটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রসঙ্গ কাঠামো বলা হয়েছে। কি বলা হয়েছে? প্রসঙ্গ কাঠামো বা ফ্রেম অফ রেফারেন্স। তো প্রসঙ্গ কাঠামোটা খুবই ইম্পর্টেন্ট। এখানে প্রসঙ্গ কাঠামোরই খেলা। প্রসঙ্গ কাঠামো আমাদের জানতে লাগবে যে প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি। তো প্রসঙ্গ কাঠামো জিনিসটা জানার একটু মুছে নিই। তো প্রসঙ্গ কাঠামো হলো এমন একটা ধীর বস্তু
যার সাথে তুলনা করে আমরা অন্য বস্তুর গতি, অবস্থান, স্থিতি এইসব ইত্যাদি নির্ণয় করি। মানে কি, যেই ধীর বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান, গতি, স্থিতি ইত্যাদি নির্ণয় করা হয় তাকে বলা হয় কি, প্রসঙ্গ কাঠামো। যে ধীর বস্তুর, এই ধীর বস্তুটা কি আমরা বলতেছি কি, প্রসঙ্গ কাঠামো। যার সাথে যে ধীর বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ধারণ করা হয় বা নির্ণয় করা হয় তাকে বলতেছি আমরা প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো কিরকম, মনে করো আমি এখানে দাঁড়িয়ে আছি স্থির, তো তোমরা আমাকে বলতেছো যে আমি স্থির আছি। কিভাবে? তো আমি এখানে স্থির আছি, তো তোমরা আমাকে কিভাবে বলছো? এই যে পারিপার্শ্বিকের সাপেক্ষে, যেমন এই বোর্ডের সাপেক্ষে, এই আর চারপাশে যা আছে তার সাপেক্ষে আমি নড়ছি না, আমি নড়াচড়া করতেছি না, তো আমার কি অবস্থানটা কি, স্থির। সাপোজ মনে করো আমি এখন হাঁটছি, তো আমি কি গতিশীল। কিভাবে বলছো? এই যে আমার চারপাশে যা আছে, এই বোর্ডটা যেহেতু স্থির, বোর্ডটার সাপেক্ষে আমি কি চলাফেরা করছি, তার মানে কি আমি গতিশীল। তো এই হলো প্রসঙ্গ কাঠামো। এই হলো একটা ঘর, এই ঘর থেকে এই লোকটা এখানে আছে। তো তুমি বলতে পারো যে এই লোকটা তার বাসা থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে আছে। তো তার অবস্থানটা আমরা কার সাপেক্ষে নির্ধারণ করতেছি? এই ঘরের সাপেক্ষে। এই ঘরের সাপেক্ষে তার অবস্থান, ঘরের সাপেক্ষে কি এই লোকটার অবস্থান আমরা নির্ধারণ করতেছি। মানে লোকটা পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে আছে তার ঘর থেকে বা তার বাসা থেকে। আমরা এখানে কাকে ধরে নিয়েছি? এই ঘরটাকে, তার ঘরটার সাপেক্ষে। তো এই ঘরটা হলো আমার প্রসঙ্গ কাঠামো, ঘরের সাপেক্ষে তার অবস্থান আমি নির্ধারণ করতে পারতাছি। তো এই হলো একটা টপিক, মানে কোনো কিছুর অবস্থান আমরা নির্ধারণ করতে পারি। তো একইভাবে মনে করো এই একটা জায়গা, এই জায়গাতে একটা লোক আছে, আর এইখানে হলো একটি রাস্তা আছে, রাস্তায় একটি বাস চলছে, মনে করে একটা বাস মনে করো। আর বাসে মনে করো এখানে সিটে বসে আছে একজন লোক, এই সিটে বসে আছে একজন লোক। মনে করো এই লোকটার নাম হলো ঘন্টু, আর তাদের একটা নাম হলো মন্টু, আর এই হলো ঝন্টু। তো যখন ফার্স্টে এই লোকটা যখন দেখবে গাড়িটা চলছে, তো এই লোকটার সাপেক্ষে তারা গতিশীল, কারণ লোকটা দেখছে যে গাড়িটা চলছে, মানে তারাও চলছে। কিন্তু যখন মন্টু আর ঝন্টু একে অপরকে দেখবে, কিন্তু তারা একে অপরকে দেখবে স্থির, কারণ তারা বসে আছে, তাদের কোনো মানে কি অবস্থা পরিবর্তন হচ্ছে না, তারা একই সিটে, দুইজনে দুই সিটে বসে আছে, তারা স্থির আছে, তারা তাদের সাপেক্ষে বলবে তারা স্থির। তো এখানে কি দুজনই সঠিক? হ্যাঁ, দুজনই সঠিক, কারণ আমাদের রেফারেন্স ফ্রেম বা আমাদের ফ্রেম অফ রেফারেন্স এখানে খুবই গুরুত্বপূর্ণ। যার সাপেক্ষে আমরা যাকে দেখব তার সাপেক্ষে সে সঠিক। যেমন ঘন্টুর সাপেক্ষে মন্টু এবং ঝন্টু গতিশীল, ঘন্টুর সাপেক্ষে তারা গতিশীল। আর মন্টু এবং ঝন্টুর সাপেক্ষে মন্টু এবং ঝন্টু দেখবে তারা একে অপর স্থির। মন্টু ঝন্টু তারা পরস্পরের সাপেক্ষে স্থির, দুজনেই সঠিক। তো এখন যদি মন্টু এবং ঝন্টু দেখবে গাড়ি আগাচ্ছে, মন্টু এবং ঝন্টু দেখবে যে
এই মন্টু এবং ঝন্টু দেখবে যে ঘন্টু পিছন দিকে যাচ্ছে, তারা মানে আমরা যেমন ছোটকালে গাড়ি চললে আমরা দেখতাম যে গাছপালা বাড়িঘর সব উল্টো দিকে দৌড়াচ্ছে, এবং আমরা দেখতাম যে আমরা স্থির আছি, বাকি সব উল্টো দিকে দৌড়াচ্ছি। আসলে কি বাকি সব উল্টো দিকে দৌড়াচ্ছে? উল্টো দিকে দৌড়াচ্ছে না, কিন্তু আমাদের সাপেক্ষে এটা ঠিক, মানে আমরা আগাচ্ছি, মানে আমরা স্থির আছি এবং গাড়ি চলছে এবং দেখতেছি বাকি সব পিছে যাচ্ছে। তো এটাও ঠিক আমাদের সাপেক্ষে, এবং যে বাইরে থেকে যে আমাদের দেখছে সে দেখছে যে আমরা গতিশীল হচ্ছি, সেও ঠিক। তো এই জিনিসটা হলো প্রসঙ্গ কাঠামো, রেফারেন্স, যে যার সাপেক্ষে যাকে মানে তুলনা করবে, যার সাপেক্ষে আমরা যার অবস্থান নির্ধারণ করব তার সাপেক্ষে সে সঠিক। মানে ঘন্টুর সাপেক্ষে তারা গতিশীল, এবং ঘন্টু জন্তুর সাপেক্ষে দেখবে যে এই মন্টুর বাইরে মনে করো আরো গাছপালা আছে, তারা ব্যাকওয়ার্ড, তারা গতিশীল। তো দুজনই সঠিক। তো এখন প্রসঙ্গ কাঠামো নিয়ে, তো আসলে কি প্রসঙ্গ কাঠামো আমাদের স্থির না গতিশীল, এই জিনিসটা আমাদের এখন জানতে লাগবে। যে প্রসঙ্গ কাঠামো কি আদৌ কি স্থির, নাকি আমরা যে কোনো একটা জিনিস নির্ধারণ করি, যেমন মন্টু এবং ঝন্টু তারা তাদের এই যে স্ট্রাকচার, তাদের রেফারেন্স ফ্রেম হলো এই গাড়ির যে এই ফ্রেম, এটা মনে করো তাদের রেফারেন্স ফ্রেম, তারা এখানে নড়ছে না, সব স্থির আছে। তো তার সাপেক্ষে যখন এগুলো পিছিয়ে যাচ্ছে, তার আগাচ্ছে, এগুলো যখন যাচ্ছে, তো তারা মনে করতেছে এগুলো গতিশীল, তাদের সাপেক্ষে সঠিক। আবার যখন ঘন্টু দেখছে যে তার সাপেক্ষে কিন্তু তারা গতিশীল, তার আশেপাশে এই যে গাছপালা মাঠ ঘাট এগুলো সব স্থির আছে, তার সাপেক্ষে যখন দেখছে যে তারা অবস্থানে পরিবর্তন করছে, সে গতিশীল। তো দুজনই সঠিক। তো এখন হলো আমাদের প্রসঙ্গ কাঠামো কি আসলে স্থির, বা এই প্রসঙ্গ কাঠামো কি আসলে গতিশীল, সেটা আমাদের জানতে লাগবে। তো পৃথিবীতে স্থির বলে কোনো কিছুই নেই, সকল কিছুই গতিশীল। কিরকম স্যার, এটা তো বুঝলাম না। এখানে লেখা, পৃথিবীতে স্থির বলে কিছুই নেই, সকল কিছুই গতিশীল। তো পৃথিবীতে স্থির বলে কিছুই নেই, সকল কিছু গতিশীল, কথাটা কেমন না? সকল কিছু গতিশীল কিভাবে? এই যে আমি দাঁড়িয়ে আছি, এই যে ঘরবাড়ি সবকিছু স্থির আছে, গাছটা স্থির আছে, হ্যাঁ এটা সঠিক। যে এরকম একটা পৃথিবী, সেই পৃথিবীতে মনে করো এখানে এখানে মনে করো গাছ আছে, বা এখানে মনে করো তুমি দাঁড়িয়ে আছো বা আমি দাঁড়িয়ে আছি। তো আমাদের সাপেক্ষে এগুলো তো নড়াচড়া করছে না, আমরা স্থির আছি। কিন্তু পৃথিবী কি নিজেই স্থির? পৃথিবী তো ঘুরছে, পৃথিবী তো রাউন্ড করছে, তার নিজ অক্ষের সাপেক্ষে তো পৃথিবী ঘুরছে। তো পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে ঘুরছে, আবার এখানে পৃথিবী আবার কি সূর্য, মনে করো এই যে সূর্য, পৃথিবী তো সূর্যের সাপেক্ষ ঘূর্ণনশীল। পৃথিবী তো যখন একটা বস্তু একটাকে কেন্দ্র করে ঘুরছে, তখন তো তার যে ভিতরে যে বস্তুগুলো আছে তারাও তো গতিশীল। যেমন আমি একটা যদি গাড়িতে যখন আমরা থাকবো, তখন তো আমরাও গতিশীল হয়ে যাব, কিন্তু আমাদের সাপেক্ষে তো আমরা স্থির থাকবো। কিন্তু যখন বাইরে থেকে কেউ দেখবে, তখন সে দেখবে যে আমরা গতিশীল। যখন সূর্যে একটা লোক বসে আছে মনে করো, তখন সে দেখবে কি আমরা গতিশীল, সে কি দেখবে আমরা গতিশীল, কারণ আমরা ঘুরছি, সূর্যকে প্রদক্ষিণ করছি। তো সেই সাপেক্ষে আমরা গতিশীল, এবং আমরা যখন দেখবো একে অপরকে, তখন দেখবো যে আমরা স্থির, আমরা নড়াচড়া করছি না। তো এই কারণে পৃথিবীতে আসলে স্থির বলতে কোনো কিছু নেই, সকল কিছুই গতিশীল। আবার তুমি যদি সূর্যকে ধরো, সূর্য কি স্থির? সূর্য স্থির না, কারণ সূর্য তার ছায়াপথকে কেন্দ্র করে ঘুরছে। তো সূর্য কি তার ছায়াপথকে কেন্দ্র করে ঘুরছে। তো আমরা যদি পৃথিবীকে স্থির ধরি, তাও সমস্যা, কারণ পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আবার সূর্যকে স্থির ধরি, তাও সমস্যা, সূর্য ছায়াপথকে কেন্দ্র করে ঘুরছে। আবার ছায়াপথ কি করলে ছায়াপথ আবার ঘুরছে। তো এইভাবে এটা চলতে থাকে। তো এই সব সমস্যার কারণে আমরা ফিজিক্সে এগুলা খুবই একটা স্থির ধরে নেওয়া হয়, ফিজিক্সে কি এগুলাকে একটা স্থির ধরে নেওয়া হয় আমাদের অঙ্ক করার সুবিধার্থে, বা এইসব কিছু পরীক্ষা, তো যত সকল পরীক্ষা আছে, যত সকল প্রমাণ আছে, তো তারা সব বিজ্ঞানীরা এইসব কিছুকে একটা স্থির ধরে নিয়েছে। তো এই জিনিসটাকে স্থির ধরে নেওয়া বিষয়টাকে বলা হয় আপেক্ষিক। কি বলা হয়? আপেক্ষিক। তো এই জিনিসটাকে কি বলা হয়? আপেক্ষিক। এই যে আমরা জিনিসটাকে স্থির ধরে নেওয়া হবে, স্থির ধরে নেওয়াকে কি বলা হয়? আপেক্ষিক। তো এখান থেকে আপেক্ষিক আসে, স্থির ধরে নেওয়াকে কি বলা হয়? আপেক্ষিক বা রিলেটিভ, তো একটা প্রশ্ন আছে যে পরম কোনো গতি নেই, সকল গতি আপেক্ষিক। পরম কোনো গতি নয়, সকল গতি আপেক্ষিক, এটা অনুধাবনে একটা প্রশ্ন আসে। পরম কোনো গতি নেই, সকল গতি আপেক্ষিক।
তো এটাকে সহজভাবে বলতে পরম এবং আপেক্ষিক জিনিসটা আমরা একটু দেখি। পরম গতি এবং আপেক্ষিক গতি কি? পরম গতি হলো প্রসঙ্গ কাঠামো যখন নিজে স্থির, প্রসঙ্গ কাঠামো যখন নিজে সকল কিছুর সাপেক্ষে স্থির। আর আপেক্ষিক গতি কি? প্রসঙ্গ কাঠামো যখন সকল কিছুর সাপেক্ষে কি গতিশীল। প্রসঙ্গ কাঠামো যখন সকল কিছুর সাপেক্ষে গতিশীল তখন বলবো আমরা আপেক্ষিক। দেখো আমরা যা কিছু এখন আমরা একজন অপরকে স্থির গতিশীল বলছি, সকল কিছু আপেক্ষিকের ভিতরে পড়ে। কারণ তুমি যার সাপেক্ষে একজনকে গতিশীল বলবে বা যার সাপেক্ষে একজনকে স্থির বলবে, সে নিজেও তো গতিশীল, কারণ সে পৃথিবীতে আছে এবং পৃথিবীতে সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে, তো সে নিজেও তো গতিশীল। এবং যার সাপেক্ষে তুমি একজনকে স্থির বলবে, সে তো স্থির না, সেও তো গতিশীল। তো এই কারণে এই জিনিসটাকে আপেক্ষিক বলা হয়। সাপোজ মনে করো তুমি এইখানে আছো পৃথিবীতে, তো তুমি তোমার বন্ধুকে বলতেছো বন্ধু তুমি স্থির। যখন তুমি নিজে গতিশীল, তুমি কিভাবে আরেকজনকে বলবে যে তুমি স্থির না গতিশীল? তো এই কারণেই আমাদের জিনিসটাকে আপেক্ষিক বলে আমরা করি, যে সকল গতি আপেক্ষিক এবং সকল স্থিতি আপেক্ষিক, পরম কোনো গতি নয়, পরম কোনো স্থিতি নয়। তো এই ছিল প্রসঙ্গ কাঠামো টুকিটাকি আলোচনা। আশা করি বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবে এবং আমাদের সাথে থাকবে।